গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অংশগ্রহণ ছাড়া সফল হয় না। এই গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকাটা আসলে আমরা যেমন দেখেছি যে ছাত্রদের ভূমিকাটাকে এককেন্দ্রিক করা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে কিছু ছাত্রদেরকে ফোকাস করা হয়েছে, বাট এর বাইরে যে ছাত্রদল একটা বড় সংগঠন, শিবির একটা বড় সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, অনেক ছাত্র সংগঠন যারা ধারাবাহিকভাবে হোক তার সংগঠন ছোট, কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামে সে কম্প্রোমাইজ করে। এমনকি এই 28 অক্টোবর কেন্দ্রিক যে আমাদের বিরোধী দল সমূহের যে একটা আরেকটা গণ আন্দোলনের প্রস্তুতি ছিল, সেই আন্দোলনের পূর্বেও যে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবীদের যে ঐক্য গঠিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এবং এইখান থেকেই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের যাত্রা হয়েছিল। আমি খুব অবাক হয়েছি, আমি 2 থেকে 3 বার প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে স্যার আপনি তো তরুণদেরকে ভালোবাসেন, আপনি বাইরের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে যান, তাদের সাথে কথা বলেন, ইন্টারেকশন করেন, তো এই গণঅভ্যুত্থানের তরুণরা ভূমিকা রাখলো, স্যাক্রিফাইস করলো আপনার মধ্যে, আপনার যারা নিয়োগ করতেন এই শুধু তরুণদের প্রতিনিধিত্বশীল সংগঠন বলতে আমরা যাদের বিরোধী ছাত্র সংগঠন, তাদেরকে দেখে গিয়ে আপনি গর্ব করেন, চা খান, কথা বলেন। আপনি শুধুমাত্র বৈষম্যবিরোধী বা একজন ছাত্রের লেন্স দিয়ে গোটা ছাত্র সমাজকে দেখলে তো হবে না। কিন্তু দুঃখজনক যে এই 11 মাসে দেখলাম না আমাদের প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টারা চাকরিটা বলেছে যে এই আন্দোলন তো স্টুডেন্টরা বড় একটা সৃষ্টি করবে, রাজনৈতিক ছাত্র সংগঠনের ছাত্ররা সেটা আমরা দেখি। আমি তো 11 দিনের রিমান্ড পেয়েছিলাম, প্রিজন ভ্যান থেকে শুরু করে ডিবির গারদে দেখেছি কিভাবে ছাত্রদেরকে পিটিয়ে, মানে গরু ছাগলের মতো যাদেরকে ধরছে, এমনকি কিশোর তাদেরকে মানে নির্মম ভাবে কারো কান খোলা, কারো চোখে রক্ত জমেছে, আবার কেউ গুলিবিদ্ধ হয়েছে, চিকিৎসা দিতে হসপিটাল, ভাই তুমি এই পায়ে রক্ত পড়ে, রক্ত পানির মতো ইয়া পড়তেছে, তুমি এইখানে কেমন? ভাই আমি চিকিৎসা করে যাচ্ছিলাম এই মালিবাগের হসপিটালের মতো, ড্রেসিং করতে আসছিলাম, ওইখান থেকে পুলিশ ধরে নিয়ে আসছে। আপনারা জানেন যে এই জুলাইয়ের শেষ দিকে অনেক সরকারি হসপিটাল, সেটা ঢাকা মেডিকেল, বিএসএমইউ, চিটাগং কিংবা বরিশাল ডিভিশনাল পর্যায়ে অনেক হসপিটাল চিকিৎসা দিতে অনীহা পোষণ করেছিল, গুলিবিদ্ধ কোনো ছাত্রকে ভর্তি করে দেয় এবং অনেকে ভুলে রেখেছে যেসব বলুক, কারণ তার অপরাধ সে কেন এই আন্দোলনে গেল। তো এই ধরনের বড় বড় কর্মকাণ্ডের সাথে যে সমস্ত আবার এই পেশাজীবী একটা অংশ ডাক্তাররা ছিল, তাদের কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে আমি জানি না। কিছু আগে মন্ত্রী ভাই একটা পেপার নিয়েছিল, প্রথম আলোতে দেখা যাচ্ছে লেখা আছে, আজকে আপনারা দেখতে পারবেন। এই গণঅভ্যুত্থানের পূর্বে 4 অগস্ট পর্যন্ত কারাগারে ছিল 88,000 বন্দী। আর আমার ধারণা, কারণ ডিবি কার্যালয়ে থানার গারদে অনেকে থানার এসে গারদে রাখা হয়েছে, ডিবি গারদে স্বীকার করে নেই, র্যাবের কাস্টডিতে বিভিন্ন ধরনের ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আটক রাখা হয়েছে। শুধুমাত্র কারাগারের হিসাব ছিল 88,000। আর এই গণঅভ্যুত্থানের পরে এখন কারাগারে আছে 77,000। গণঅভ্যুত্থানের চেয়েও এইরকম একটা মানে পূর্বে ছিল তার, আর এইরকম একটা পরিবর্তন হয়ে গেল। স্বাভাবিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লবের পরে কয়েক হাজার মানুষের চাকরিচ্যুত করা হয়, কয়েক হাজার মানুষকে বন্দী করা হয়, কিন্তু দেখা যাচ্ছে 10,000 কম বন্দী আছে। এখন তো আমি নিরীহ মানুষকে বন্দী করা হোক সেটা আমরা চাই না, কিংবা গোপালগঞ্জে যদি মানে ভিন্ন মতের কোনো মানুষকে গুলি করে মারা হয় এইটা আমরা চাই না, যেটা আমাদের সমগ্র শহীদুল রহমান ভাই আপনার দেশ স্বাধীনের পরের ঘটনা এক্সাম্পল দিয়ে বলছিলেন যে সেই সময় তাজউদ্দিন আহমদ সাহেব সেটা আপনার প্রোটেস্ট করেছিল। আমরা চাই না যে এই অভ্যুত্থান পরবর্তী সরকার গুলি করে মানুষ মেরে তাকে আবার এই আপনি মব বলেন কিংবা জনতার আন্দোলন বলেন সেটাকে দমন করতে হবে। তাহলে আমরা সেই পুরোনো পথে হাঁটছি, এবং এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এখন যদি যারা এই প্র্যাকটিসটা শুরু করে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে একই প্র্যাকটিস শুরু করে। এবং এই যে গণঅভ্যুত্থানের পরে আমরা ব্যাপক সংস্কার, স্বল্প সংস্কার, গভীর সংস্কার, অনেক সংস্কার, কম সংস্কার, সংস্কার আলাপ করছি, অথচ মূল সংস্কারের যে জায়গাটা ছিল আমি মনে করি যে এই গণঅভ্যুত্থানের পর আমাদের পুলিশ এবং জনপ্রশাসনের সংস্কার, যে তাদের যে শুধুমাত্র নৈতিকভাবে তারা
তাদের নৈতিক স্খলন ঘটেছে, সেটা না, তাদের পেশাদারিত্ব তো আগেই তারা কবর দিয়েছে। যার কারণে তো যখন সামরিক শাসক এরশাদ সাহেব ছিলেন তখন যেমন পুলিশকে বলা হতো এরশাদের পেরোয়া বাহিনী, বিএনপির সময় বিএনপির পেরোয়া বাহিনী, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পেরোয়া বাহিনী। পুলিশ তো সবার পেরোয়া বাহিনী হিসেবে গালি শুনছে, তাহলে পুলিশকে পেরোয়া বাহিনী বাড়াচ্ছে কোন সিস্টেম? সেই সিস্টেমের পরিবর্তনে 11 মাসে পুরো আলোচনা হয়েছে, খুব বেশি পরিবর্তন হয়েছে কিংবা যাই জনপ্রশাসন, বরঞ্চ পুলিশ রাজনৈতিক নেতৃত্বের সমঝোতায় শক্ততায় কিংবা ছাত্রদের সমন্বয়ে ব্যবসা বাণিজ্য বেকার আগের মতোই বহাল আছে। এখনো বিভিন্ন জেলায় এসপি পোস্টিং নিচ্ছে, ডিসি পোস্টিং নিচ্ছে টাকা দিয়ে। জনপ্রশাসনের আমরা যদি দেখি চিত্রটা, জনপ্রশাসন আপনি দেখেন ডিসি ইউরোপের বিহেভিয়ার কিংবা তাদের কর্মপদ্ধতি মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছু আছে। সাধারণ মানুষ কি এখনো ইউরো অফিসে গিয়ে মনে করতে পারে যে এটা একটা সরকারি অফিস, নাগরিক হিসেবে আমি এখানে আমার একটা সমস্যা নিয়ে যেতে পারি? তার রাজনৈতিক পরিচয় না থাকে তার কোনো দাম নেই।